আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? জি, জি, আছি ভালো আলহামদুলিল্লাহ। তা আমরা পড়াশোনা শুরু করি। দশম ব্যাচের সাজেশন বই থেকে পড়তেছি আমরা কিন্তু 7টা প্রশ্ন পড়েছি প্রথম অধ্যায়ে। ঠিক আছে? আর 3টা প্রশ্ন পড়ব। এই 3টার পরে নতুন বইয়ের আলোকে কিছু প্রশ্ন থাকে। যদি আপনারা বলেন তাহলে পড়বো আর নাহলে পড়বো না। ঠিক আছে? তা আমি ৮ নাম্বার প্রশ্নে যাচ্ছি। নোটের সাথে সাজেশনের ইয়া পাবেন না, সাজেশন থেকে আলাদা। আমরা যেহেতু দশম ব্যাচের সাজেশন থেকে পড়তেছি, আমরা সাজেশন থেকে বেছে বেছে পড়বো। আর এখানে আছে 15টা, সাজেশনে আছে কয়টা, 7টা 8টা। ঠিক আছে, সাজেশন বইতে উল্লেখ আছে। তা এই জন্য একটু নাম্বারিং এর সমস্যা হবে। আচ্ছা, আমরা এই প্রশ্নটা পড়বো। দেখেন, ব্যবস্থাপনার সংজ্ঞা, প্রথমে আমরা সংজ্ঞাটা পড়ছি। এবার ব্যবস্থাপনার পরিধি পড়বো। পরিধি মানে কি? পরিধি মানে হলো ব্যবস্থাপনা, আহ, তার আলোচ্য বিষয়বস্তু কি কি, তার কার্যক্রমের পরিধি, বা তার একটা প্রতিষ্ঠানে বা সমাজে রাষ্ট্রে ব্যবস্থাপনা কতদূর পর্যন্ত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, বা ব্যবস্থাপনা কোথায় কোথায় আছে। আমরা যদি একটা প্রতিষ্ঠান ধরি, তাহলে প্রতিষ্ঠানের কোন কোন জায়গায় ব্যবস্থাপনা আছে, সব জায়গায় আছে। ঠিক আছে, তার মানে ব্যবস্থাপনার পরিধি ব্যাপক। এখন সেই পরিধিটাই আমরা পড়বো। আমরা 8টা পয়েন্টস লিখবো এই প্রশ্নে ব্যবস্থাপনার পরিধি আসলে। ঠিক আছে, এই 8টার মধ্যে আহ 4টা থাকবে কমন জিনিস, যেমন পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ। এই 4টা প্রায় প্রশ্ন পড়ার ক্ষেত্রে এই 4টা শব্দ আপনাদের ঘুরে ফিরে আসবে। এই 4টা থাকবে কমন। আর 4টা দেখেন, সমন্বয় সাধন, মানব সম্পদ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা। মোটামুটি এই 8টা দিলে ব্যবস্থাপনার পরিধি সবই চলে আসে। ঠিক আছে, ব্যবস্থাপনার পরিধি প্রথমেই আপনি লিখবেন, নিচে ব্যবস্থাপনার প্রধান পরিধি সংক্ষেপ আলোচনা করা হলো। এখন 1 নম্বরে আপনি লিখবেন পরিকল্পনা, 2 নম্বরে সংগঠন। সংগঠন বলতে অর্গানাইজেশন না, সংগঠিত করণ, বুঝতে পারছেন? সংগঠন মানে সংগঠিত করা। আচ্ছা, 3 নম্বরে পড়বেন নেতৃত্ব, পাশাপাশি দিয়ে দেবেন দিক নির্দেশনা। ঠিক আছে, এরপরে আছে সমন্বয় সাধন, 5 নম্বরে নিয়ন্ত্রণ। এই 5টা অবশ্যই অবশ্যই প্রথমে লিখবেন, 5টা সিরিয়াল মেনটেন করে লিখবেন, তারপরে দিবেন এই 3টা। ঠিক আছে, পয়েন্ট গুলো একটু মুখস্থ করেন। প্রথমে হলো পরিকল্পনা, সংগঠিতকরণ, নেতৃত্ব, দিক নির্দেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ। পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ 4টা লিখবেন, নিয়ন্ত্রণের ঠিক আগে ঢুকাবেন সমন্বয় সাধন। তাহলে কটা হলো? 5টা। এই 5টা আমি প্রথমে আপনাদের দেখেন। ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পরিকল্পনা। এর মাধ্যমে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ, কৌশল প্রণয়ন এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করা হয়। এর মাধ্যমে কি করা হয়? ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ, কৌশল প্রণয়ন এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করা হয়। 1 নাম্বার। 2 নম্বরে কি আছে? সংগঠন। একটি প্রতিষ্ঠানের কাঠামো তৈরি করা, দায়িত্ব ও কর্তব্য বন্টন করা এবং কার্যক্রম পরিচালনার জন্য সংগঠন অপরিহার্য। একটি প্রতিষ্ঠানের কাঠামো তৈরি করা, দায়িত্ব ও কর্তব্য বন্টন করা এবং কার্যক্রম পরিচালনার জন্য সংগঠন কি? অপরিহার্য। শেষ। 3 নম্বরে কি আছে দেখেন, নেতৃত্ব ও দিক নির্দেশনা। কর্মীদের সঠিকভাবে পরিচালিত করা, অনুপ্রাণিত করা এবং কার্যকরী দিক নির্দেশনা প্রদান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে 3 নম্বরে আমরা কি পেলাম? নেতৃত্ব ও দিক নির্দেশনা। এখানে কি আছে? কর্মীদের সঠিকভাবে করা, অনুপ্রাণিত করা, কার্যকরী দিক নির্দেশনা, এটি দেওয়াটা হলো ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। 4 নম্বরে আছে সমন্বয় সাধন। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজ একত্রিত করা এবং সেগুলোর মধ্যে সামঞ্জস্য রক্ষা করা হয় সমন্বয়ের মাধ্যমে। সমন্বয় সাধনে আমরা কি লিখব? প্রতিষ্ঠানের যতগুলো বিভাগ আছে সবগুলো বিভাগের কাজকে একত্রিত করবেন এবং সেগুলোর মধ্যে সমন্বয় রক্ষা করা হয়, সামঞ্জস্য রক্ষা করা হয় সমন্বয়ের মাধ্যমে। জাস্ট একটা দুইটা করে বাক্য রাখবেন। 5 নম্বরে আছে নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং। এখানে কি লিখবো আমরা দেখেন, নির্ধারিত লক্ষ্যের সঙ্গে বাস্তব কার্যক্রমের তুলনা করে কোনো ঘাটতি থাকলে তা সংশোধন করা। নিয়ন্ত্রণটা তো এরকমই,
ঠিক না? নির্ধারিত যে লক্ষ্য তার সাথে বাস্তবে কি হচ্ছে সেটা যদি কোনো সংশোধনের কিছু থাকে সেটা সংশোধন করাটাই হলো নিয়ন্ত্রণ। তাহলে এই 5টা পয়েন্টস আমরা অবশ্যই অবশ্যই লিখবো, ঠিক আছে? পরিধি আসলে তারপরে থাকবে এটা তিনটা: সম্পদ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা। উৎপাদন, মার্কেটিং, বুঝতে পারছেন? উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা। মানব সম্পদ, আর্থিক, উৎপাদন, বিপণন, 4টা জিনিস আছে মূলত এখানে, কিন্তু আমরা 3টা পয়েন্টের মধ্যে নিয়ে আসবো। মানব সম্পদ ব্যবস্থাপনায় কি লিখবেন? কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, মূল্যায়ন এবং উৎসাহ প্রদান, এই নানান কিছু এগুলো লিখবেন। আর্থিক ব্যবস্থাপনায় লিখবেন কি? বাজেট নিয়ন্ত্রণ, বাজেট নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, লাভ ক্ষতির হিসাব, হ্যাঁ, বা বিনিয়োগ পরিকল্পনা। অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনা রিলেটেড কিছু টার্ম দিয়ে সাজাবেন। মানব সম্পদও তাই। 6-7 বুঝতে পারলেন? 8 নম্বর আছে কি দেখেন, উৎপাদন এবং বিপণন ব্যবস্থাপনা। উৎপাদন পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ এবং কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা প্রয়োজন। 1 নম্বরে হলো উৎপাদন পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ এবং কার্যক্রম, অর্থাৎ উৎপাদনের সাথে জড়িত যাবতীয় বিষয়গুলোর জন্য ব্যবস্থা দরকার। দ্বিতীয় বাক্যে লিখবেন পণ্য বা সেবা বিপণন, ব্র্যান্ডিং, বিক্রয় কৌশল এবং গ্রাহক সম্পর্ক রক্ষা করা ব্যবস্থাপনার আওতায় পড়ে, অর্থাৎ বিপণন ব্যবস্থাপনার মধ্যে এটা পড়ে। ঠিক আছে? তো এই হলো 6-7-8। মোটামুটি আপনি পয়েন্টস গুলো মনে রাখবেন, ভিতরে লিখতে পারবেন। উপসংহারটা দেখি। ব্যবস্থাপনার পরিধি বা আওতা কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়। এই সুন্দর একটা উপসংহার দেখেন, এটা শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয় ব্যবস্থাপনা। আমরা মনে করি যে ব্যবস্থাপনা শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে, তা না। এটি সরকারের শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, সামাজিক সংগঠন সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই প্রশ্নটা আশা করি আপনারা পারবেন। 8 নম্বর প্রশ্ন। এই যে এগুলো কিন্তু খুব এই যে এই নতুন বইয়ের আলোকে প্রশ্নগুলো, ব্যবস্থাপনা কলা নাকি বিজ্ঞান, এগুলো নতুন বইয়ের ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো আপনাদের আসতে পারে। এই যে চক্রটি চিত্রের সাহায্যে, এটা কিন্তু নবম ব্যাচের অ্যাসাইনমেন্ট আসছিল। এই প্রশ্নটা বুঝতেছিলাম, দেখেন আমাদের এই প্রশ্নটা আমি পড়াবো। সম্পদের নিপুণ ও ফলপ্রসূ ব্যবহারের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক কি? এটা 10ম ব্যাচের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট না হলে একবারে কিন্তু মানে ইম্পর্টেন্ট না সেটা বলা যাবে না। 10ম ব্যাচের জন্য, ঠিক আছে, আসতে পারে। বিগত বছরে বিভিন্ন সময় আসছে এই প্রশ্নটা। সম্পদের নিপুণ ও ফলপ্রসূ ব্যবহারের সাথে, সম্পদের কেমন ব্যবহার? নিপুণ ও ফলপ্রসূ মানে খুব কার্যকরী ব্যবহার, অপচয় অপব্যয় থাকবে না, আবার সম্পদগুলো অলস বসে থাকবে না। নিপুণ এবং ফলপ্রসূ ব্যবহারের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক কি? অর্থাৎ ব্যবস্থাপনায় কিন্তু সম্পদকে নিপুণ ভাবে ফলপ্রসূ ভাবে ব্যবহার করে থাকে। আমরা সেই দিকটাই এখানে আলোচনা করব। বুঝতে পারছেন সবাই? তো এখানেও 7টা পয়েন্টস দেখেন, ভূমিকাটা পড়ি। পয়েন্টস গুলো কিন্তু ঘুরে ফিরে আপনি অবাক হবেন যে ঘুরে ফিরে মৌলিক ব্যবস্থাপনায় অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলোর পয়েন্টস গুলো কিন্তু একরকমই আছে। যেমন পরিকল্পনা সংকলন, নেতৃত্ব নিয়ন্ত্রণ, একটু আগের প্রশ্নটা করলাম, তাই না? এখানে কিন্তু তাই। আপনাকে জাস্ট ভিতরে একটু ঘোরাইতে হবে প্রশ্ন অনুযায়ী। দেখেন, ব্যবস্থাপনা হলো একটি সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য মানব, অর্থ, প্রযুক্তি এবং অন্যান্য সম্পদ, মোটামুটি সম্পদ। কি কি সম্পদ? মানব, অর্থ, প্রযুক্তি এবং অন্যান্য সম্পদের কার্যকর দক্ষ ব্যবহার। আবার করি দেখেন, ব্যবস্থাপনা হলো একটি সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য যতগুলো সম্পদ আছে সেই সকল সম্পদের কার্যকর দক্ষ ব্যবহার। ক্লিয়ার? একটি প্রতিষ্ঠানের সীমিত সম্পদ সর্বোচ্চভাবে কাজে লাগানোর জন্য সঠিক পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, এই যে 4টা জিনিস, পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ অপরিহার্য। ব্যবস্থাপনা এই সম্পদগুলোর অপচয় রোধ করে এবং সর্বোত্তম ফলাফল নিশ্চিত করে। ভূমিকাটাও করতে হয়, ভূমিকাটাও লিখতে হয় প্রশ্নে। সম্পদের নিপুণ ও ফলপ্রসূ ব্যবহারের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক। 1 নম্বরে লিখবেন পরিকল্পনা,
সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, এই চারটা অবশ্যই লিখবেন। এখন এই চারটা কিন্তু সংগঠনের উপাদান। ঠিক আছে, আপনি অনেকভাবে এই পয়েন্টগুলো অনেক প্রশ্নে ইউজ করতে পারেন। এখানে আপনি যখন ইউজ করবেন তখন ভিতরে লিখবেন, কি লিখবেন দেখেন, দক্ষ ব্যবস্থাপনা কর্মীদের উৎসাহিত করে, সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। আমরা কিন্তু অন্য প্রশ্নে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সেই কথাটা কিন্তু আমরা লিখতাম না বা লিখি নাই। বিভিন্ন সম্পদ এবং জনবলকে সংগঠিত করে কার্যক্রম পরিচালনা, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সম্পদের কথা আসতেছে। ব্যবস্থাপনার সঠিক পরিকল্পনার মাধ্যমে, এই যে পরিকল্পনার পয়েন্টটা দেখেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্পদের যথাযথ বরাদ্দ নিশ্চিত করে, অপচয় রোধ করে। নিয়ন্ত্রণে কি আছে, ব্যবস্থাপনা নিয়মিত কাজের গতি পর্যবেক্ষণ করে, কোনো বিচ্যুতি থাকলে সংশোধন করে, যাতে সম্পদের অপচয় না হয়। তাহলে একই পয়েন্টস এর শিরোনাম কিন্তু ভিতরে লেখাটা কিন্তু প্রশ্ন অনুযায়ী আপনি চেঞ্জ করে লিখবেন। এখানে 1 নম্বরে কি লিখবেন, ব্যবস্থাপনার সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্পদের যথাযথ বরাদ্দ নিশ্চিত করে, যাতে করে অপচয় রোধ হয় এবং উৎপাদনশীলতা বাড়ে। একটা বাক্যের মধ্যে 3 ধরনের কথা আছে, অপচয় রোধ, উৎপাদনশীলতা বৃদ্ধি। আপনি মোটামুটি ছোট ছোট করে লিখলেও আপনার প্যারাগ্রাফটা কিন্তু গোলগাল হয়ে যাবে। 2 নম্বরে আছে সংগঠন। দেখেন এখানে কি আছে, বিভিন্ন সম্পদ এবং জনবলকে সংগঠিত করে কার্যক্রম পরিচালনা করা হয়। বিভিন্ন সম্পদ ও জনবলকে সংগঠিত করে কার্যক্রম পরিচালনা করা হয়, ফলে কি হয়, সমন্বিত ভাবে তারা কাজ করতে পারে। সমন্বিত ভাবে যখন কাজ করবে তখনই তো সম্পদের ফলপ্রসূ ব্যবহার হবে। 3 নম্বরে আছে দক্ষ ব্যবস্থাপনা কর্মীদের উৎসাহিত করে, যা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। 4 নম্বরে আছে কি, ব্যবস্থাপক নিয়মিত কাজের গতি পর্যবেক্ষণ করে। ব্যবস্থাপক কি করে, নিয়মিত কাজের গতি পর্যবেক্ষণ করে এবং কোনো বিচ্যুতি হলে তা সংশোধন করে, যাতে সম্পদের অপচয় না হয়। এই 4টা দিলেন, দেওয়ার পরে থাকে মাত্র 3টা। একটা হলো সিদ্ধান্ত গ্রহণ। ব্যবস্থা দেখেন, সিদ্ধান্তটা ভালো একটা সিদ্ধান্ত গ্রহণ, যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে কিন্তু সম্পদের ফলপ্রসূ ব্যবহার, সুষম বন্টন নিশ্চিত করা যায়। এখানে ব্যবস্থাপনার সঠিক সময়ে কার্যকর সিদ্ধান্ত নিলে, সঠিক সিদ্ধান্ত নিলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হয়, ফলপ্রসূ ব্যবহার নিশ্চিত হয়। ঠিক না? তাহলে এই কথাটা আপনি লিখবেন, সিদ্ধান্ত গ্রহণ। এই প্রশ্নটা কি পড়তেছি দেখেন, সম্পদের নিপুণ ও ফলপ্রসূ ব্যবহারের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক। ব্যবস্থাপনা এইসব পয়েন্টের মাধ্যমে সম্পদের নিপুণ ও ফলপ্রসূ ব্যবহার নিশ্চিত করে। 6 নম্বরে আছে কি, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি। ব্যবস্থাপনার মাধ্যমে শ্রম, পুঁজি এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত হয়। ব্যবস্থাপনার মাধ্যমে কি হয়, শ্রম, পুঁজি এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত হয়, যা কি করে, উৎপাদনশীলতা বাড়ায়। 7 নম্বরে টেকসই উন্নয়ন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে কি, আপনি একটা বাড়ি তৈরি করলেন, সেই বাড়িটা যদি এমন হয় যে শুধু আপনি না, আপনার পরবর্তী প্রজন্ম ব্যবহার করতে পারবে, পাশাপাশি যদি এরকম হয় পরিবেশের কোনো ক্ষতি করবে না, তার মানে পরিবেশের ক্ষতি না করা মানে হলো যে আপনার পরবর্তী প্রজন্ম এটা ব্যবহার করতে পারবে, পরবর্তী প্রজন্ম নিরাপদ থাকবে, সুস্বাস্থ্য বজায় থাকবে। ঠিক না? পরিবেশের ক্ষতি না করার মাধ্যমে, এটা হলো টেকসই উন্নয়ন। তো ব্যবস্থাপনা সবসময় কি করে, পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ সুগম করে। সম্পদের এমন ব্যবহার করে যার মাধ্যমে পরিবেশ বান্ধব পণ্য তৈরি হয় এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন, মানে আজকে বিক্রি করবো তা না, ভবিষ্যতে প্রতিষ্ঠান টিকে থাকবে, বিক্রি হবে, হ্যাঁ, গ্রাহকরা বেঁচে থাকবে, এই ব্যবস্থা যদি করে তাহলে সেটা হলো টেকসই উন্নয়ন। তাহলে এই টেকসই উন্নয়নের কথাটা আমরা লিখবো। তাহলে টোটাল আপনাকে একটু মনে করাই দিই, পরিকল্পনা, সকল নেতৃত্ব, নিয়ন্ত্রণ, 4টা কমন শব্দ লিখবেন। লেখার পরে সিদ্ধান্ত গ্রহণ, টেকসই উন্নয়ন, দক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধি। সিদ্ধান্ত গ্রহণ, টেকসই উন্নয়ন, দক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধি, এই হলো 3টা। ঠিক আছে, পয়েন্টগুলোর মধ্যে একটা সিকোয়েন্স তৈরি করবেন নিজের মতো করে। উপসংহারটা দেখি, ব্যবস্থাপনার মূল কাজই হলো উপলব্ধ সম্পদের, উপলব্ধ মানে যা আছে, সেই সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। এটি নিশ্চিত করে যে কোন প্রতিষ্ঠান বা সংস্থা তার লক্ষ্য অর্জনের জন্য নিপুণভাবে সম্পদের ব্যবহার করতে পারে। কে নিশ্চিত করে? ব্যবস্থাপনা। এবং সর্বোচ্চ লাভ ও দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। তাহলে এই 5 নম্বর প্রশ্ন কিন্তু আপনাদের হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, আর একটা প্রশ্ন থাকে, এরপরে আপনারা যদি গ্রুপে লেখেন যে নতুন বইয়ের আলোকে আমরা মৌলিক ব্যবস্থাপনার প্রথম অধ্যায় পড়তে চাই, তাহলে আমি কেবল এই বাকি 3টা প্রশ্ন আমি আপনাদেরকে পড়াবো। তা না হলে একটা প্রশ্ন পড়ানোর মধ্য দিয়ে আমাদের
মৌলিক ব্যবস্থাপনার ইউনিট 1 কিন্তু শেষ হয়ে যাবে। আপনারা যারা ভিডিও দেখবেন পরে, এখন যারা সরাসরি আছেন তারা জানাবেন যে নতুন বইয়ের আলোকে 2-3টা প্রশ্ন আপনারা করতে চান কিনা। ঠিক আছে, তাহলে নতুন বইয়ের আলোকে কিন্তু 9টা ভিডিও করা আছে, সব নতুন বইয়ের প্রশ্ন এখানে আছে অলরেডি। ঠিক আছে, যাই হোক, আর একটা প্রশ্ন আমি আপনাদেরকে পড়াবো। এই যে এই প্রশ্নটা পড়াবো, দেখেন নবম ব্যাচের অ্যাসাইনমেন্টে এটা আসছিল, ব্যবস্থাপনা চক্রটি চিত্রের সাহায্যে বর্ণনা করুন। এখানে এই চিত্রটাই, ঘুরে ফিরে এই চিত্রটাই সবার কমন চিত্র বইতে আছে, এটাই আপনাকে দিতে হবে, এটাই কিন্তু আমি এখানে নিয়ে আসছি। চিত্রের সাহায্যে ব্যবস্থাপনা চক্র, এই দেখেন পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, এই চারটা তো আছেই, পাশাপাশি আছে কি কর্মী সংস্থান, নির্দেশনা, নেতৃত্ব, নির্দেশনা, একসাথে প্রেরণা। আপনি এই 7টা 1 2 3 4 5 6 7 এই 7টা পয়েন্টস, যেহেতু চক্রের কথা বলছে, তার মানে হলো আপনাকে সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। 1 2 3 4 থেকে শুরু করে 7 পর্যন্ত এলোমেলো করবেন না। ঠিক আছে, এই 7টা দিয়ে চিত্রটা আঁকবেন, যেভাবে আছে এইভাবে আঁকবেন, আর এই 7টার বর্ণনা দিবেন। মোটামুটি এক লাইনে আপনি একটা বাক্য মনে রাখতে পারলে বানাই আর একটা বাক্য লিখতে পারবেন। ঠিক আছে, উপসংহার, ভূমিকা আমি আপনাদেরকে পরে, আপনারা মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। ব্যবস্থাপনা চক্রটি চিত্রের সাহায্যে বর্ণনা করুন। ভূমিকা, দেখেন ব্যবস্থাপনার কাজগুলো একটি প্রক্রিয়ার মধ্যে আবর্তিত হয়। ব্যবস্থাপনার কাজগুলো একটি প্রক্রিয়ার মধ্যে আবর্তিত হয়। ব্যবস্থাপনা প্রক্রিয়ায় রয়েছে, কি কি রয়েছে, এই যে 7টা চিত্র আছে, এই 7টাই আপনি লেখেন। পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, নেতৃত্ব, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। এই কার্যগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত, মানে একটার সাথে আরেকটা। সুতরাং দেখা যায় ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে ঘুরতে থাকে, এটি মূলত ব্যবস্থাপনা চক্র। দেখেন এখানে কিন্তু ভূমিকা শব্দ আমি লিখি নাই কেন? কারণ হলো এটা কিন্তু অনেক প্রশ্নের ভূমিকা লিখি নাই, ভূমিকা না লিখলেও ভূমিকা, কিন্তু এই ভূমিকাটা আপনাকে দিতে হবে এবং এই ভূমিকাটা প্রশ্নের গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক আছে, আমি আবার বলি, ব্যবস্থাপনার কাজগুলো একটি প্রক্রিয়ার মধ্যে আবর্তিত হয়। ব্যবস্থাপনার প্রক্রিয়ায় রয়েছে 7টা জিনিস, এই কাজগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং দেখা যায় প্রথম বাক্যে লিখবেন একটা প্রক্রিয়ার মধ্যে আবর্তিত হয়, তারপরে 7টা কথা লিখবেন, তারপরে লিখবেন এই কাজগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত, তারপরে লিখবেন যে সুতরাং দেখা যায় ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে ঘুরতে থাকে, আর এটাই মূলত ব্যবস্থাপনা চক্র। ঠিক আছে, এরপরে চিত্রটা দিবেন। চিত্রটা পরিকল্পনা, এখান থেকে শুরু করবেন। পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। সমস্যা নাই, পরিকল্পনাটা এখানে দিলেও হবে। মোটামুটি যেখান থেকে পরিকল্পনা শুরু করতেছেন, নিয়ন্ত্রণ ঠিক তার আগে গিয়ে শেষ হবে। বুঝতে পারছেন, এই যে নিয়ন্ত্রণ, মাঝখানে ব্যবস্থাপনা চক্র। ব্যবস্থাপনা চক্র হলো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য ধারাবাহিক এবং পরস্পর সম্পর্কযুক্ত, ধারাবাহিক মানে একটার পর একটা, পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ধাপের পুনরাবৃত্তি। এতে পরিকল্পনা, কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে তা নির্ধারণ। বাক্যটা একটা বাক্য, কিন্তু আপনাকে পুরো প্যারাগ্রাফ তৈরি করে দিবে। সংগঠনে কি আছে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্পদ ও কাজের কাঠামো তৈরি। পরিকল্পনা বাস্তবায়নের জন্য, দেখেন পরিকল্পনার সাথে রিলেটেড কিন্তু সংগঠন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্পদ ও কাজের কাঠামো তৈরি। এখন পরিকল্পনা করছেন, কাঠামো তৈরি করছেন, এখন থাকবে লোক, প্রয়োজনীয় জনবল নিয়োগ, প্রশিক্ষণ, নিয়োগ স্থান নির্ধারণ। 4 নম্বরে আছে নির্দেশনা ও নেতৃত্ব দান, কর্মীদের কাজের দিক নির্দেশনা প্রদান, অনুপ্রাণিত করা। কর্মী সংস্থান করছেন, করার পরে কিন্তু নির্দেশনা এবং নেতৃত্ব দিতে হবে। প্রথমে পরিকল্পনা অনুযায়ী সবকিছু চেয়ার টেবিল ঘর বাড়ি সংগঠিতকরণ, তারপরে কর্মী সংস্থান, তারপরে নির্দেশনা। 4টার মধ্যে সিকোয়েন্স পাইছেন, 1 2 3 4। আমি কিন্তু একটা সিকোয়েন্স তৈরি করছি মনে থাকার মতো। নির্দেশনা নেতৃত্ব দিলেই শেষ হবে না, দেখেন কর্মীর সাথে রিলেটেড এই 3টা জিনিস। নির্দেশনা দিলেন, নেতৃত্ব দিলেন, কাজ হবে না, ওদেরকে মোটিভেশন দিতে হবে, প্রেরণা। ঠিক আছে, 1 2 আর এই 3টা একসাথে মিল। তারপরে লিখবেন সমন্বয় সাধন, তাদের আবার কাজের মধ্যে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করতে হবে, তাতেও কাজ হবে না, তারপরে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। কাজের অগ্রগতি যাচাই, লক্ষ্য অনুযায়ী ফলাফল নিশ্চিত করা, ভুল ত্রুটি হলে সংশোধন করা, হ্যাঁ, কর্মীদের শাসন, এইগুলো আর কি। তাহলে এই 7টা পয়েন্টস আপনি সিরিয়াল মেনটেন করে লিখবেন।
বুঝতে পারছেন? আশা করি এই প্রশ্নগুলো আপনাদের হয়ে গেছে। আমি যা পড়ালাম আপনারা প্রশ্নের কাঠামোটা পেয়ে গেছেন। প্রশ্নের কাঠামো পাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় বইতে কাঠামো থাকে না ভালো করে, অনেক সময় বড় থাকে, ঠিক আছে? যাই হোক, কাঠামো দিয়ে দিচ্ছে, আপনাদের কাজে লাগবে। নিয়ন্ত্রণ ধাপে কোনো ত্রুটি ধরা পড়লে, কথা বুঝেন, উপসংহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণ ধাপে কোনো ত্রুটি ধরা পড়লে লাস্টে পুনরায় নতুন পরিকল্পনা প্রণয়ন করে একই ধাপগুলো পুনরায় অনুসরণ করা হয়। এই চক্র অবিরাম চলতে থাকে বলে একে ব্যবস্থাপনা চক্র বলা হয়। তাহলে উপসংহারটা কি একবারে ফেলাই দেওয়ার মতো বলেন? খুব ইম্পর্টেন্ট উপসংহার আপনি লিখবেন। নিয়ন্ত্রণ ধাপে কোনো ত্রুটি ধরা পড়লে পুনরায় নতুন পরিকল্পনা প্রণয়ন করে ধাপগুলো অনুসরণ করা হয়। এই চক্র অবিরাম ভাবে চলতে থাকে। একটা প্রতিষ্ঠানে এই চক্র থামে না কখনো, চলতে থাকে বলেই একে ব্যবস্থাপনা চক্র বলা হয়। ক্লিয়ার? তাহলে আশা করি 13 নম্বর প্রশ্নটা আপনাদের সুন্দর করে হবে এবং আপনারা মৌলিক ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ে যে 10টা প্রশ্ন আমি পড়াইলাম দশম ব্যাচের সাজেশন থেকে, এখান থেকে আপনারা 11তম ব্যাচের ভাই বোনরাও পেয়ে যাবেন অনেক প্রশ্ন। ঠিক আছে? তো আমি নেক্সট দিন অন্য সাবজেক্টে চলে যাব। আপনারা যদি নতুন বইয়ের আলোকে 3টা প্রশ্ন করতে চান তাহলে আমাকে গ্রুপে লিখে জানাবেন। আর যদি কালকে আগামী নেক্সট কিবারে ক্লাস, শনিবারের মধ্যে না জানান তাহলে আমরা ইনশাআল্লাহ শনিবারে নতুন সাবজেক্ট ধরবো। 2টা ভিডিও পেন্ডিং আছে, ভিডিও দুটো ইনশাআল্লাহ আজকে রাত্রে সম্ভব হলে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। অনেক ধন্যবাদ সবাইকে। ইমরান ভাই, মুন্নি আপা, জালাল ভাই, রবিউল ভাই সহ যারা পরবর্তীতে দেখবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।